নমস্কার কাকু। আজকে আপনার নার্সারিতে দিন আপনার কাছে ইচ্ছে ছিল আমার আসার, যে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করার, এই নার্সারি সম্বন্ধে কিছু জানার জন্য। আমি আপনার কাছে 10টা গাছ কিনে নিয়ে গেছিলাম। তো আমার মা যেমনি আমাকে 10 মাস 10 দিন লালন পালন করে মানুষ করে। তো আমার 10টা গাছের মধ্যে একটা গাছ মারা গিয়েছে। প্রথমে যে একটা গাছ ওই গাছটা থেকে আপনি আমার কাছে 17টা গাছ হয়েছিল। 17টা হওয়ার পরে গাছটা মারা গিয়েছে। তো সেই গাছটাকে আপনাকে আমি এনে দেখিয়েছিলাম। তো আমার কাছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমার মা আমাকে 10 দিন লালন পালন করলো। তো আজকে আমি মাকে ছেড়ে পৃথিবী ছেড়ে আমি চলে গেলাম। তো সেই গাছটা আপনি দেখে কাকা, আপনার আমার চোখে জল বেরিয়ে গেছিল যে কাকা, আপনি বললেন শ্যামলী গাছটা আমি বাঁচাবো, তো একটু গাছটা দিয়ে যান। তো সেই কাকা সেই গাছটা আপনি আমাকে সেই গাছটা বাঁচিয়েছেন। এটা বাঁচাবার পরে সেই গাছটা দিয়ে আজকে আপনি আমাকে 19খানা চারা কি করে বার করলে কাকা, সেটা আমাকে একটুখানি যতদিন আমার মা আমাকে বাঁচাতে পারে নাই, তো আপনি কাকা এটা কি করে লালন পালন করলেন, সে কাকা সেটা একটু আপনার কাছে শুনতে চাই। সেই দিনটি অত্যন্ত শুভ দিন। সেই দিন, যে দিন, সেই দিন রবি ঠাকুরের দিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ, বরণীয় স্মরণীয় কবি, তাকে আমি বারে বারে স্মৃতিচারণ করি। কোটি কোটি তার চরণে আমার স্মরণ থাকে যেন। এই আশা রেখে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বসেছি। তবে আমার কোনো কথা বলার বা শিক্ষা সেই যোগ্যতা আমার নেই। তবুও তোমরা আমার সন্তান সম। ঠাকুর বলেছিলেন, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের ডগায় শিশির রেখা ঝরে। তাই শিশিরের মতন অনুভব করে আমার সন্তান সমকে সঙ্গে নিয়ে যে দুটো কথা আমি বলতে চাই, তা যেন মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তাই প্রথমেই আমার নিজের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। সেই কথার মধ্যেই বলতে এসেছি আমি নার্সারি করব। নার্সারি আমি বুঝি না। নার্সারি মাদার ট্রেনিং পজিশন। এই না মাদার ট্রেনিং পজিশন একটা গাছকে ফলন তৈরি করে, তার বীজ থেকে অঙ্কুরিত বীজকে বপন করে, তার কাছ থেকে বিভিন্ন রকম চারা সংগ্রহ করে নিয়ে, তার কাছ থেকে ফল নিয়ে আবার সেই বীজে অঙ্কুরিত বীজ তৈরি করা। তাই আমার মনে হয় আমি খুব ভালো কাজ করতে পারিনি, সাজানো কাজ করতে পারিনি, আমি গোছাতে পারিনি। তাই তোমরা এসেছো, আমার মনের দুটো কথা আমি বলছি। আমি যখন প্রথম জীবনে এই অবস্থার মধ্য থেকে আসি, কোনো শিক্ষাগত সেই রূপ যোগ্যতা আমার নেই, তবুও আমার যেন মনে হয় বাগান বাগিচায় পরিপূর্ণ হোক, সাজানো সুন্দর মনটা যেন বাগানে থাকে। এই হৃদয় দিয়ে নিজের মানসিক অবস্থার মধ্য দিয়ে আমি দুটো কথা জ্ঞাপন করেছি। এ জীবনে এসে সেই ছোট্ট বয়সে করেছি কত খেলা, আজও মনে হয় মধ্য বয়সে আজও করছি খেলা। সে খেলা খেলতে খেলতে চলে যায় বেলা, মনে আছে কত কথা প্রকাশিব তত কথা, যাহা আছে অন্তরে গাথা। অমানিসা ফুরাই উষা ওই আসে আসে, তবে কি এ দীননাথের হৃদয়ে নতুন সূর্যের কিরণ ভাসে ভাসে। তাই দীননাথ লিখতে বসেছে মনের রচনা। মাগো, বিনা পানি মাতার চরণ স্মরণ করে লিখবে মনের রচনা। মাগো, তোমার ইচ্ছায় পূর্ণ হইলে হইতেও পারে আর এক নতুন অধ্যায়ের সূচনা। মাগো, দেবেন্দ্র রচনা। তাই বন্ধু, এই নার্সারির নাম দেবারুণ নার্সারি। আমি শ্রী দেবেন্দ্রনাথ চক্রবর্তী, আমার ডাক নাম, প্রচলিত নামেই ম্যাক্সিমাম অনেক মানুষ চেনেন। সেই নামটি হচ্ছে দিনু। কিছুদিন আগে হয়তো আপনারা বর্তমান পেপারেও দেখেছেন ইদার আপারের দিনু দাদু। এই দিনু দাদুই সেই ক্ষুদ্রতম দিনু দাদু আপনাদের কাছে এই যে ভাব প্রকাশ করলো কথার মধ্য দিয়ে। আমি আমার জীবন কাহিনীতে দেখেছি, কষ্ট না করলে পূর্বপুরুষেরা বলতো যে কেষ্ট পায় না, তাই কেষ্টের আশায় আজ আমি এই বাগানে আজও বসে কথা বলছি। আমার সহচরী, আমার ভালোবাসা, আমার সন্তান, আমার মনোমুগ্ধ, আমি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। আজও আমি পথ চলা হাতে পথে ঘুরে বেড়াই, অনেকেই হয়তো আমাকে হেঁটে চলতে দেখে। তাই আমার জীবনের দুটো কথা দিয়ে আমি লিখেছি, অনেক হেঁটেছি, আরো হয়তো আছে হাঁটার অনেক বাকি।
কেবলই মনে হয় কি যেন আমার হারিয়ে গেছে। আমি হাঁটি যেন তাকেই খুঁজিতেছি, সে কোথায়, সে কোথায়। কেবলই মনে হয় মনের উৎকণ্ঠা জেগে ওঠে, সে কোথায়, সে কোথায়। একা একা হাঁটি, অনেক দূর দূরন্ত হাঁটি, শুধু হাঁটি, আরো হাঁটি, আরো হয়তো হাঁটার অনেক আছে বাকি। মনের ঢেউ জাগিয়া বারে বারে আমায় বলে, যে স্রোত বহিয়াছে স্রোতস্বিনীর ধারায়, যেন আমি হৃদয়েতেই থাকি, ক্লান্ত হয়ে ঘুমো ঘোরে শ্রান্ত হয়ে পড়ে থাকি। যেন কুহকের ভোরে আমি ঘুমো ঘোরে তাকি, যেন স্বপ্ন দেখি। কি গো, তুমি কি প্রকৃতি? ঘুমঘোর ছেড়ে উঠে আমি বাহিরে আসি, প্রভাতী বেলার এখনো অনেক আছে বাকি। আপন মননে মনের উজানে যেন জ্ঞান নয়নের দ্বার খুলিয়া এ নয়নে দেখি পূর্বের আকাশ বলিতে চাহিয়াছে, রক্তিম গগনের রূপে যেন ডাকিতেছিল, তুমি জাগো, তুমি জাগো, তুমি জাগো। আমি এসেছি প্রভাতী, আমি এসেছি, আমি প্রভাতী। যত মহারিষি ধরেছে সুর, সেই তো ভোরের প্রভাতী। প্রভাতী গানের সুরের মধ্যেই রহিয়াছে মধুর শান্তির সুর। আমি আমি তখনো হাঁটি, এখনো হাঁটি, সে কোথায়, সে কোথায়। এখনো থাকছে না হাঁটার কোনো শান্তি, সে হাঁটার আজও হলো না সমাপ্তি। তো দাদা, আমি আপনাকে যা প্রশ্ন করেছিলাম, তো আপনার কবিতার মাধ্যমে অ্যান্সারটা আমি কিন্তু পুরোটাই পেয়ে গেছি। প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আমার মন থেকে যে কথাটা বলব, যে অঙ্কুরিত বীজ থেকেই উৎপন্ন হয়। যেমন আমি হয়তো একভাবে বেছে নিচ্ছি, এইভাবে উৎপন্ন করব, সেখান থেকে বেশি লাভজনক করতে গেলে তার কাছ থেকে আমাকে প্রোডাকশন করতে হবে। কথাটা ইংলিশ বলে ফেললাম, যাই হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার একটা গাছ থেকে 17টা চারা হয়েছে। ঠাকুর বলতেন অভ্যাসরত অবস্থায় থাকলে একটু একটু করে তা উৎপন্ন হয়। কঠিন এবং ধীর চিন্তা ভাবনার মাধ্যমে লক্ষ্যকে ঠিক রেখে লাখে পৌঁছানোটাই হচ্ছে একটা গাছ থেকে 17টা গাছে পৌঁছানো। 17টা কেন, আরো 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 বেশি। তার কারণ যে অঙ্কুরিত বীজ সম্পর্কে চেতনা, নজরুল ইসলাম বলেছিলেন তরুণ তরুর তরুণ চারা। আহা, তরুণ তরুর তরুণ চারা। এই যে কথা, তা আমি আজও তরুণ। তবে বড় কোনো ভাষা, বড় কোনো উত্তর দেয়া হয়তো আমি জানি না। তবে আমার কর্ম মাধ্যমের মধ্য দিয়ে আমি হয়তো ভালোবাসা দিয়ে দুটো কথা বুঝিয়ে বলতে পারবো। তাই এই রকম একটা অবস্থায় মাঝে মাঝেই আমার মনে হয় মাটির ঘরে লক্ষ্মীর পদচিহ্ন। পূর্বেও বলেছিলাম যে বাগান বৃক্ষরাজি এ যেন ইষ্ট পূজার ফুলের সাজি। তো চলো বন্ধুরা, একটি নতুন গাছ আজকে দেখাই। এই গাছের রহস্যটা কি? তো এখানে তুমি দেখতে পাচ্ছ একটি গাছ, এর কোনো ডালা নেই, পাতা নেই। এত সুন্দর গাছের পরিবেশটা কি করে হলো এবং কি করে হচ্ছে, এটা কাকার কাছে একটু জানবো। তো চলুন দেখাই। বলো কাকা, এই গাছটা এত সুন্দর গাছ, যার কোনো ডালা নেই, কোনো পা, হাত পা কিছু নেই, এটা এত সুন্দর করলেন কি করে? দেখো, তোমাকে বললে অনেক রকম ভাবেই বলা যায়। তো একটা কথা আছে যে বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। তাই রূপেরও প্রয়োজন আছে, গুণেরও প্রয়োজন আছে। আগাছার গাছা, আগাছা না থাকলেও গাছকে চেনা যাবে না, গাছ না থাকলেও আগাছা জন্মাবে না। তাই সারা বছর এরকম ফুল থাকে না। কল্পনার বশত এই যে গাছটি বা এই ফুলটি আমরা দেখছি, এই ফুলটিকে অনেক নামই অনেকে চেনে। এই ফুলটির নাম কেউ বলে
ভুই চাপা। তা ভুই চাপা কেন? এর গোড়াতে একটু আলু আছে, ওই আলু থেকে প্রচুর পাতা ডালপালা হয়ে গেছিল, তাই তার থেকে যে স্টিকটা এসেছে রূপ বর্ণন করার জন্য, সেই রূপের বর্ণনা আমি দিতে পারবো না, কিন্তু তাই ফুল হয়ে জন্ম তোমার, সার্থক জীবন তব পাশে প্রজাপতি উড়িছে কেমন, ধন্য তব প্রাণ গো ধন্য তব মন, মানুষ আর দেবতারে তুষ্ট তুমি করিয়াছ কেমন। নমস্কার। এই যে গাছটি দেখছেন, এই 1 থেকে 1.5 ইঞ্চি পাত্রের মধ্যে এই আম গাছটি দাঁড়িয়ে আছে। এই আম গাছটি লাগানো হয়েছিল, আমার আইডিয়া, অনুমান, আমার সবটা মনেও থাকে না, এখন থাকার মানে ব্যাপারটাও নয়। তো আম গাছটির বয়স না হলেও 15 থেকে 20 বছর, কারণ এরকম না হলে এর গা ফাটবে না, বহু বর্ষ জীবী ভাবকে বোঝানো যাবে না। তাই এমতো অবস্থায় আমি বোঝাতে চেয়েছি বা বলতে চেয়েছি যে যদি পরিপূর্ণ সদিচ্ছা ব্যয় হয় এবং ধৈর্য স্থিতি অবস্থার মধ্য থেকে কেহ কোনো কিছু করতে চায়, তো সেই অবস্থার মধ্যে দাঁড়িয়েই সেই জিনিসটা প্রতিফলিত হতে পারে। তাই আপনারা দেখছেন যে এই আম গাছটিতে অসংখ্য আম, তবে 2-4 দিন আগে হনুমান পড়েছিল, কিছু আম নষ্ট হয়েছে, আর এখনও মানে খুব, এটা একটা সাধনগত পরিস্থিতি, কারণ যে সব কর্মই সাধন পরিস্থিতি, নিষ্ঠা না থাকলে সে কর্মকে সাধন থেকে ঠিক রাখা যায় না। তাই আমার মনে হয় যে পূর্বে বলেছি যে বৃক্ষ তোমার নাম কি, ফলই পরিচয়, তাই এই আম্র ফল, মধুর মিষ্ট ফল, যে ছেলে আমার সামনে বসে আছে এর ডাক নাম, ভালো নাম আমি একটাই জানি, এ আমারই ভ্রাতুষ্পুত্র শ্যামল দেবনাথ। আপনার সঙ্গে দেখা করে আমি ধন্য। তো আপনার এত ব্যস্ত থাকার সত্ত্বেও আপনি আমাকে এত সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।